নমস্কার। আমরা গদ্য সাহিত্য পাঠে আজ আরেকটি বই থেকে পাঠ শুরু করব। অমিয়ভূষণ মজুমদারের লেখা মহিষকুড়ার উপকথা। এইটি থেকে আমরা অল্প অল্প করে, খুব কম কম অংশ করে পড়ার চেষ্টা করব। এই উপন্যাসের মধ্যে অনেক জায়গায় চরিত্রদের মুখে কিছু স্থানীয় ভাষা আছে, লোকাল আঞ্চলিক ভাষা আছে। আমি যেহেতু সেসব বিষয়ে দক্ষ নই, সে কারণে হয়তো পড়তে গিয়ে কোথাও আমার অসুবিধা হতেও পারে। সেটা আমিও সংশোধন করে নেবার চেষ্টা করব, আর আপনারাও মানিয়ে নেবার চেষ্টা করবেন আশা করি। মহিষকুড়ার উপকথা, অমিয়ভূষণ মজুমদার। আমাদের এই গল্পটা মহিষকুড়া নামে এক নগণ্য গ্রামকে কেন্দ্র করে। আকাশ থেকে দেখলে মনে হয় বিস্তীর্ণ সবুজ সাগরে একটা বিচ্ছিন্ন ছোট দ্বীপ। এত ছোট, এত নগণ্য, চারদিকের জঙ্গলে এমন ঘেরা যে তাকে আবিষ্কার করার জন্য জিপ গাড়ির বহর সাজিয়ে অভিযান করলে মানিয়ে যায়। বরং সুখ ও মৃদু উত্তেজনার কারণ হয়। বনের হিংস্র পশুদের দেখা পাওয়ার সম্ভাবনা থাকে। পিকনিকের আবহাওয়ায় নৃতত্ত্ব, সমাজতত্ত্ব নিয়ে গবেষণা করা যেতে পারে। কারণ মনে হতে থাকে এরা বোধহয় বনে পথ হারিয়ে যাওয়া এক মানব গোষ্ঠীর বংশধর, যারা এই বিচ্ছিন্নতাকে চোখের মণির মতো রক্ষা করে। এসব ধারণা অবশ্যই ঠিক নয়। একটু সাহস করে এদিক ওদিক হাঁটলে দেখা যাবে অরণ্যের শাল সারির ভিতর দিয়ে সরু সরু পায়ে চলা পথ আছে। গরুর গাড়ি, এমনকি জিপ চলতে পারে এমন একটা চওড়া মেটে পথ চোখে পড়া সম্ভব, যা গ্রাম থেকে বেরিয়ে বনের মধ্যে ঢুকে গিয়ে, আর সে পথ শেষ হয়েছে বনের বুক চিরে এগিয়ে যাওয়া কালো কোনো পিচের পথে। কিংবা সে পথে কিছু দূর পর্যন্ত মিশে থেকে আবার তা থেকে পৃথক হয়ে আরেকটি নগণ্য গ্রামের দিকে চলে গিয়েছে, যে গ্রামের নাম হয়তো তুরুককাটা, কিংবা ভোটমারি, কিংবা নিছক কোনো শালবাড়ি। সেসব গ্রামও জঙ্গলে ঘেরা। তা এদিকে একসময়ে নিরবচ্ছিন্ন অরণ্যানী ছিল। এখন যাকে এ জেলা সে জেলা নামে বিভক্ত করে পরিচিত করা হয়, সেই ভূমিকে নিরন্তর আচ্ছন্ন করে এমন গহন যে এক রাজা তার সৈন্য সামন্ত অন্তঃপুর নিয়ে পালিয়ে থাকতে পেরেছিল। মীর জুমলার অনুচরেরা বাঘা বাঘা ইরানি, তুরানি, তুর্ক, মাথায় কুল্লা, মুরেঠা, সিরপেচ, কোমরবন্দে দামিস্কের কিরিচ, চোখে সুরমা সুর্খ, মুখে চুস্ত পুস্ত খুঁজে খুঁজে হয়রান। অবশেষে এ রাজ্যটাও আমাদের হলো, এই ভেবে রাজধানীর মুগলাই নাম দিয়ে রাজবংশের এক ছোকরাকে মুগলাই নামে তক্তে বসিয়ে তুমফে চারা দিয়ে মীর জুমলা আরও পূর্বদেশ কবজা করতে রওনা হয়েছিলেন। আমরা অবশ্যই গুম্ফের ব্যাপারটায় হলফ নেব না, কেননা মীর জুমলার গুম্ফ ছিল কিনা তা ইতিহাসে লেখে না। প্রবাদেই সাহেবান রাজ্যসীমার নদী পার হতে না হতে
রাজার সৈন্যদল শাল সারির মধ্য দিয়ে পিলপিল করে বেরিয়ে এসেছিল। রাজ্য রাজধানী আবার দখল করেছিল। তখ্তনসীন সেই ছোকরা নয়া মুঘলের যার পর নাই হেনস্থা করেছিল। যাক সে কথা, ইতিহাস খুব গোলমেলে গল্প। মহিষকুড়ার চারিদিকে যে বন, তার জাতিগোত্র চিনতে পারাই আসল কথা। কাল বসে সে অরণ্য হ্রাস হয়েছে, নতুবা জেলাগুলির জন্ম হতো না। মুঘল, তাতার, তুর্কি যার কাছে হার মেনেছিল, সেই বন যেন সাধারণ মানুষের ভয়ে পিছিয়ে গিয়েছে। যাই হোক, এত ক্ষয় সত্ত্বেও সে অরণ্য এখন ইংরেজি নামের সম্মান পেয়েছে, রিজার্ভ ফরেস্ট। সেই বনের মধ্যে এখনো নদী আছে, তীব্র স্রোতের ঝর্ণা আছে, তরাগ পল্লল সরোবর আছে। এক প্রান্তে তো নীল পাহাড় আবেগের ঢেউ বুকে হিমালয়ের দিকে এগিয়েছে। তাহলেও নামেই প্রমাণ, এখন সে অরণ্য মানুষের কবজায়। তার বুকে যেন এক শত্রু রাজ্যকে শাসনে রাখতে লোহার শিকল পরানোর মতোই, বা কালো কালো পিচের রাস্তা সড়ক। তার বুকে যেন এক শত্রু রাজ্যকে শাসনে রাখতে লোহার শিকল পরানোর মতোই, বা কালো কালো পিচের রাস্তা সড়ক। হুড়মুড় করে বাস চলে, ঝরঝর করে লরি ট্রাক, কলের করাতের যন্ত্রণায় আর্তনাদ করে বনস্পতিরা লুটিয়ে পড়ে। কিন্তু এত শাসন সত্ত্বেও কোথায় যেন এক চাপা অশান্তি ধিকধিক করে, যেন বিদ্রোহ আসন্ন, যেন পাকা সড়কের বাইরে যাওয়ার সবসময় নিরাপদ নয়। মনে হয় কোথাও এক আদিম গভীরতা আছে, যা একটা মানব গোষ্ঠীকে নিঃশেষে গ্রাস করতে পারে। যেন সেখানে এক দারুণ বন্য হিংস্রতা আছে, যা মানুষের হিসাবকে ওলটপালট করে দিতে পারে। অন্যদিকে দেখো, এই মহিষকুড়া কিংবা ভোটমারি অথবা তুরুককাটা গ্রামগুলোকে, তারা যেন বনের কোলে ঘুমায়, বনের বুকে খেলা করে, দুঃখে বনের বুকে মুখ চেপে কাঁদে। এসব দেখে আমার একবার মনে হয়েছিল, অবশেষে অরণ্যের দুই রূপ আছে। এক রূপে সে আশ্রয় দেয়, অন্যটিতে সে প্রতিহত করে। রাজাকে আশ্রয় দেওয়ার সেই পুরাকালের ঐতিহ্য সে ধরে রাখতে চায়, কিন্তু সেখানেই তার ভুল। সে প্রকৃতপক্ষে এক বোকা জামুরিনের মতো হারমাদদের নিজের রাজ্যে আশ্রয় দিয়ে বসেছিল। কারণ যারা বনের বুকে ফুটন্ত কালো গরম পিচ ঢেলে সড়ক তৈরি করে, আর যারা লাঙলের পিছনে ধৈর্য ধরে এগোয়, তারা একই জাতের। আগুনে পুড়লে তবু আশা থাকে, ছায়ের তলা থেকে নবাঙ্কুর দেখা দেয়। লোভের লাঙল পড়লে তেমন যে শালপদা থেকে নিরেট নিশ্ছিদ্র বুহ এক বনস্পতির এলাকা থেকে অন্য বনস্পতির এলাকা পর্যন্ত বিস্তৃত বিষমুখ কাঁটালতার, তেমন যেসব ব্যারিকেড, সব ধসে যায়। কিন্তু মুশকিল এই যে, সংগ্রাম ও শান্তির প্রতীক হিসেবে তরবারি ও লাঙল ইউরোপের মানুষেরা এত বেশি প্রচার করেছে যে এখন আমাদের পক্ষে লাঙলের সঙ্গে লোভ শব্দটাকে যুক্ত করতে সংকোচ দেখা দিয়েছে। লাঙল যে মানুষের সভ্যতার অগ্রগতির চিহ্ন হতে পারে, তা ভাবতেও অনিচ্ছা হয়। আর তা হয়তো যুক্তিযুক্তই। বনের কি চেতনা আছে যে তাকে
সহৃদয় কিংবা হিংস্র বলা যাবে? সমুদ্র, হিমালয়, কালবৈশাখী, কাকেই বা সহৃদয় বলি কিংবা হিংস্র বলি? বনে ক্রীড়াশীল হরিণ হরিণী যেমন আছে, তেমন মুহূর্তে সে ক্রীড়াকে বিভীষিকায় পরিণত করে যে গ্রীবা কুণ্ডয়নের আদর আনত, তাকে হিংস্র দাঁতে চিরে রক্ত পান করে এমন বাঘও আছে। বাস ট্রাকের শব্দে অপমানিত বোধ করে ডালপালা ভেঙে সুর তুলে ছুটে চলা হাতির দল আছে। আগুনের গোলার মতো লাফিয়ে পড়া বাঘকে দ্বন্দ্বে আহ্বান করে রক্তচক্ষু মহিষরাজ তার কালো ছড়ানো প্রকাণ্ড শিংজোড়া মেলে দাঁড়িয়ে পড়েছে, এমন হতে পারে। অযুত বিচিত্র চিত্র দেহ পাক পাখালি আছে, তেমন আছে বিষথলিযুক্ত ফনা তুলে খরিস গোখর। কিন্তু সেই বাঘ, সেই হাতি, সেই মোষ কিংবা সেই ফণি, এরাই কি কেউ হিংস্র? বোধহয় তুলনাটা বদলানোই ভালো। অরণ্য সম্বন্ধে নানা রকমের কথা যে মনে হয়, যার কোনো একটাকেই যথার্থ যে মনে হয় না, তার কারণ বোধহয় এই যে সে বরং অবচেতনের মনের মতো। যেন করাতের কলের সান্দেয়া ধার, ইলেকট্রিকের উজ্জ্বল তার, বাস ট্রাকের দ্রুত গতিতে উচ্ছ্বসিত পিচ সড়ক, এদিক ওদিক বনের গভীরে ডুবে থাকা গ্রাম, আর তাদের দিকে থাকা প্রাণীদের নিঃশব্দ, কখনো বা চাপা তর্জন গর্জনযুক্ত পদসঞ্চার স্পন্দিত বন, এসব মিলে যেন একটাই মন। বন যে মনের অবচেতন অংশ। আর তা যদি হয়, তবে মহিষকুড়ার মতো গ্রামগুলি অস্ফুট আবেগের সঙ্গে তুলনীয় হতে পারে। আমরা মহিষকুড়া গ্রামের কথাই বলছি, কিন্তু বনের কথা এসে গেল, কারণ বন থেকে এই সব গ্রামকে আলাদা করা যায় না। এইসব গ্রামের নামের মধ্যে ছোট ছোট ইতিহাস লুকানো আছে মনে হয়। ভোটমারিতে নাকি স্থানীয় শাসকদের সঙ্গে ভুটিয়া দস্যুদের যুদ্ধ হয়েছিল। তুরুক্কাটায় নাকি মুঘলদের একটা ছোট বাহিনী ধ্বংস হয়েছিল। মহিষকুড়া নাকি প্রথমে বুনো মহিষের বিচরণ স্থান ছিল, পরে বুনো মোষ ধরে যারা বিক্রি করে তাদের আড্ডা। কুড়াডোবা, দোলা জমি, এমনকি দহ হতে পারে নদী খাতের গভীরতর অংশ। এ অঞ্চলের বড় নদীটা মহিষকুড়া গ্রাম থেকে এখন বেশ কিছু দূরে বোরের আড়ালে। তখন মহিষকুড়া ছিল নদীর নাম। এখন সেই পুরনো খাতের চিহ্ন মহিষকুড়া গ্রামের প্রায় মাঝ বরাবর ক্ষীণভাবে পরস্পর সংযুক্ত কয়েকটি ছোট বড় খাদ। এক দহের সঙ্গে অন্য দহের প্রণালী সংযোগের নাম ঝোড়া। বর্ষার জলে ভরে ওঠে সেগুলি, অন্য সময়ে দু একটি ছাড়া অন্যগুলি শুকিয়ে যায়। খুব ভারী বর্ষায় যখন কুড়ালগুলোর মধ্যেকার সংযোগ বেয়েও জল চলে, আবার নদীর মতো দেখায়। নদী যখন বহতা ছিল, তখন এই নদীতে বারবার বুনো মোষের আড্ডা জমত। কিছু দূরে দূরে যেন নিজ নিজ চারণভূমির সীমার মধ্যে 25-30টি করে মোষের এক একটি দল। কোনো কোনো দলে নাকি শতাধিক মোষও থাকত। শীত পড়লে নদীর জল শুকিয়ে উঠতে থাকলে এই মোষগুলি ধরতে একদল বেদিয়ার মতো মানুষ আসতো এই অঞ্চলে। আমরা হাতি ধরার খেদার কথা জানি, সে কাজের বিপদ আন্দাজ করতে পারি। এই মোষ ধরার ব্যাপারও কম বিপজ্জনক ছিল না। মনে রাখতে হবে, দলবদ্ধ বুনো মোষকে বনের হিংস্র পশুরাও সমীহ করে চলে। জলের ধারে আধডোবা চর ও ঘাস বনে এই বুনো মোষেদের আড্ডা।
বেদিয়াদের সেই আড্ডায় ঢুকতে হতো, কখনো খোলা আকাশের নিচে, কখনো চরের উপরে বসানো খড়ের ছোট ছোট নড়বড়ে চারার তলে তাদের মূল ঘাঁটি বসত। এসব ঘাঁটি ক্রুদ্ধ ধাবমান মোষের ধাক্কায় নিশ্চিহ্ন হয়ে যেত কখনো কখনো। শিংয়ের গুঁতোয়, পায়ের চাপে, প্রকাণ্ড শরীরের ধাক্কায় মানুষের মৃত্যুও ঘটত। সেই ঘাঁটি থেকে ছোট ছোট নৌকা নিয়ে জলে নেমে মোষেদের ভয় দেখিয়ে দড়ি ধরার ফাঁদে দমিয়ে ধরে ফেলার মধ্যে কৌশল ও বুদ্ধি যতটা লাগতো, সাহসও তার চাইতে কম লাগতো না। ক্লেশ তো প্রতিপদেই, কখনো কখনো মৃত্যুও ঘটে যেত। শিংয়ের ধাক্কায় নৌকা উল্টে যেতে পারত, ফাঁদে ফেলা মোষের দলের মধ্যে জলে পড়ে গিয়ে মৃত্যুও ঘটেছে দু একবার। লাভের লোভে যেমন, নিজেদের পৌরুষকে কাজে লাগানোর নেশায় তেমন, এই বেদিয়ারা এই বিপজ্জনক ব্যাপারে নিজেদের নিযুক্ত করত। মোষ ধরার তোড়জোড় করা থেকে শুরু করে তাদের কিছুটা পোষ মানিয়ে বিক্রি করা পর্যন্ত ৩-৪ মাস তারা কাটাতো এই অঞ্চলে। তখন থেকে এর নাম হয়েছে মহিষকুড়া। আজকে আমরা এইটুকু পর্যন্ত পড়েই শেষ করব। মহিষকুড়ার উপকথার থেকে যে পাঠ আমরা আজকে শুরু করলাম সেটার কারণ, এটা বইটি ছোট ছোট পর্বে বিভক্ত করে লেখা নয়, ফলে আমাদেরকে পড়তে পড়তে একটা নির্দিষ্ট সময় মেনটেন করতে হবে। ওই সময়ের মধ্যে যতটুকু অংশ পড়তে পারবো, আর আগেই বলেছি একটু বিষয় এবং ভাষার একটু খটোমটো আছে, তাই একটু ধীরে সুস্থেও পড়তে হবে, তাতেও ভুল থেকে যাবে। তো তার বেশি অংশ একদিনে পড়ব না, তাতে আমারও সুবিধে, আর যারা আপনারা দু একজন পড়েন শোনেন তাঁদেরও সুবিধে। ফলে মহিষকুড়ার উপকথার আজকে প্রথম যে পাঠ পর্ব তা এখানেই শেষ করছি। নমস্কার।